আপনাদের বয়সে যখন ছিলাম তখন যদি আমি জানতাম আমার উপকার হতো। আমি খুব সংক্ষেপেই বলছি। প্রথম গল্পটা অনেক আগের, প্রাচীন যুগের। আপনারা কি গল্প শুনতে চান? একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশিক্ষণ কথা বলবো না। তো এবং এইটা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যদি শুনেন এবং আজকে থেকে চর্চা শুরু করেন, আপনাদেরকে কেউ থামাতে পারবে না। যেই লেসনটার কথা বলবো ওটা যদি চর্চা শুরু করেন, জীবনে কোথাও আটকাবেন না। তো আমাদের প্রথম গল্পটা হচ্ছে 2500 বছর আগের, অনেক প্রাচীন সময়, ঠিক 2500 বছর না, 2400 সাল, গ্রিসের কথা। তো গ্রিসে হঠাৎ দেখা গেল যে একজন লোক খুব জনপ্রিয় হয়ে গেছে। সেই লোকটার কথা অনেকেই শুনে। সে খুব সাধারণ একজন, তার যে খুব গুরুত্বপূর্ণ পদবি আছে বা গুরুত্বপূর্ণ কোনো পেশায় আছে না, এমন কিছু না। তো দেখা গেল যে কেন এই লোকটার কথা এত মানুষ শুনছে, কেন এত জনপ্রিয়, কেন তার আশেপাশে তরুণরা সব সময় ঘোরাঘুরি করতে থাকে, কি বলেন উনি, কেন উনি এত জনপ্রিয়। তো দেখা গেল যে উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ, খালি পায়ে হাঁটাহাঁটি করেন, একই কাপড় পরেন, দিনে রাতে একই কাপড় পরে থাকেন, কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, কোনো গুরুত্বপূর্ণ কাজও করছেন না, কিন্তু তিনি সবার সাথে কথা বলেন। গ্রিসে তখন কৃতদাস ছিল, অনেক কৃতদাস। তো কৃতদাসের সাথে তিনি কথা বলেন, কৃতদাসের যে মালিক আছে তাদের সাথে কথা বলেন, যারা ধনী তাদের সাথে কথা বলেন, যারা দরিদ্র তাদের সাথে কথা বলছেন, যারা বয়সে তরুণ, বয়সে বৃদ্ধ, তারপরে যারা ওখানকার স্থানীয়, যারা সেখানে ঘুরতে এসেছেন, তাদের সবার সাথে কথা বলেন। তো তিনি কি এমন কথা বলেন যে জন্য মানুষ তার কথা এত মন্ত্রমুগ্ধের মতো শোনে? উনি আসলে কথা বলার চেয়ে প্রশ্ন করতেন, যে যাদের আমাদের খুব কাছের যে কনসেপ্টগুলো আছে, যে ধারণাগুলো আছে, মূল্যবোধ আছে, সেগুলো নিয়ে তিনি প্রশ্ন করতেন। যে সাহস কি, ক্ষমতা কি, সম্মান কি, ভালোবাসা কি, এইসব প্রশ্ন তিনি সবাইকে করতেন। বাজারের বাইরে এই যত ধরনের মানুষ আছে, কৃতদাস আছে, ধনী, দরিদ্র, বয়স্ক, তরুণ, সবাইকে এই প্রশ্নগুলো করতেন। এবং এই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ দিত, তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করতেন যে কেন এইটা চিন্তা করছেন আপনি, আপনার কাছে আপনার এই ধারণাটা কি। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে যেতেন যেখানে তারা তাদের ধারণার খাদটা ধরতে পারতেন, বুঝতে পারতেন যে আমি যে চিন্তাটা করছি সেখানে গ্যাপটা কোথায়। তো উনি নিজে প্রশ্ন করতেন এবং মানুষকে প্রশ্ন উত্তর শেখাচ্ছেন। যখন মানুষ প্রশ্ন করতে শিখে যায় সত্য কি, ন্যায় কি, তখন সমাজের এক শ্রেণীর মানুষের বিপদ হয়ে যায়। আপনারা কি গেস করতে পারেন কাদের বিপদ হয় যখন মানুষ প্রশ্ন করে, প্রশ্ন করতে শিখে যায়? যেমন আমরা জুলাই আগস্টে যখন প্রশ্ন করতে শিখে গিয়েছিলাম, তখন কিন্তু এক শ্রেণীর বিপদ হয়ে গিয়েছিল, যারা ক্ষমতায় ছিল তাদের বিপদ হয়ে গিয়েছিল। আমরা সাধারণ ছাত্র জনতা যখন প্রশ্ন করলাম কেন এমন হবে, তখন যখন তারা যখন বিপদে পড়ে গেছে, প্রথমে আমাদের ভাই বোনদেরকে তারা মারা শুরু করেছে, এরপরে এক পর্যায়ে তারাই বিতাড়িত হয়েছে। তো গ্রিসের সেই ভদ্রলোকের সেই সৌভাগ্য হয়নি। তিনি যখন প্রশ্ন করে মানুষকে প্রশ্ন করা শেখাচ্ছিলেন, যারা ক্ষমতায় ছিল তারা তাকে বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং তিনি হাসি মুখে সেই বিষপান করে মৃত্যুদণ্ড নিয়ে নেন। আপনারা কি কেউ গ্যাস করতে পারেন গ্রিসের এই ভদ্রলোক কে ছিল, যার কথা আমরা আজকে 2500 বছর পরেও বলছি? এইখান থেকে একজন বলেছেন সক্রেটিস, উনি সক্রেটিস। আমরা যদিও সেই সময় তার মৃত্যুদণ্ড হয়েছিল এই প্রশ্ন করার জন্য, এখনো 2500 বছর পরে আমরা তার কথা বলছি। এবং একটা বিখ্যাত উক্তি আছে, অ্যান আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। এবং এরপরে অনেক অনেক মানুষের কাছে এবং এখনকারও যারা দার্শনিক আছেন তারাও এটা নিয়ে অনেক কথা বলেন। আমাদের যে অমর্ত্য সেন আছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ, উনিও বলেন যে যেই জীবনে আমরা পরীক্ষা করতে পারছি না যে আমরা কেন কোনো কাজ করছি, তখন সেই জীবনের অর্থ কি থাকে। আপনাদেরকে যখন কেউ বলবে যে এভাবেই হয়, এভাবেই চলে, তখন অবশ্যই প্রশ্ন করবেন কেন। যদি প্রশ্ন না করেন তাহলে অন্যরা যা বলে দিচ্ছে জীবনটা ওভাবেই চলবে, আপনার জীবন আর আপনার থাকবে না, অন্যরা যেভাবে বলছে সেই জীবনেই আপনাদের হবে।
দ্বিতীয় যে গল্পটা বলবো একদম সংক্ষেপে বলি। দ্বিতীয় গল্পটা দুই ভাইয়ের গল্প। দুই ভাই একদিন আবেদন করলো যে আমরা উড়োজাহাজ বানানোর গবেষণাগুলো জানতে চাই, কিন্তু তখন বিশ্বে কোনো উড়োজাহাজ বানানো হয় নাই সেই পর্যন্ত। তারা এটা জানালো স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে, যেটা বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা গবেষণা এবং মিউজিয়ামের কমপ্লেক্স। সেখানে তারা জানতে চাইলো যে প্লেন বানানো এবং প্লেন ওড়ানোর বিষয়ে যা যা গবেষণা আছে আমরা সব জানতে চাই। তো এই দুই ভাইকে খুবই অসাধারণ যে বিশ্বে এখনো প্লেন আবিষ্কারই হয় নাই, কোনো প্লেন এখনো চলে নাই, কিন্তু তারপরেও তারা এই গবেষণা জানতে চায়। তারা খুব অসাধারণ কেউ ছিলেন না, সাধারণ দুই ভাই ছিলেন যাদের সাইকেল বানানোর দোকান ছিল। এবং সাইকেল বানানো ওই সময় খুবই প্রচলিত ছিল, শত শত এরকম সাইকেল বানানোর ফ্যাক্টরি ছিল, 10 লাখের উপরে বছরে আমেরিকাতে সাইকেল বানানো হতো। কিন্তু ওনারা ওটাতে সন্তুষ্ট ছিলেন না, ওনারা চিন্তা করছিলেন সাইকেলের চেয়ে বেশি আর কি হতে পারে। ভাই আপনারা ড্রোন গুলাকে উড়াইয়েন না, ড্রোন গুলাকে এখানে আছে সবগুলাকে ড্রোন হচ্ছে সামনে পাঠাই দেন, সবগুলা ড্রোন, হ্যাঁ স্ক্রিনে যেন না হয়। আর আর এই পাশে আপনারা যারা আছেন, এই যে এই পাশে যে দেখেন, এই পাশে যারা আছেন উনি যেই কথাগুলো বলেন একটু শোনার চেষ্টা করেন। আর ড্রোনগুলো হচ্ছে সামনে পাঠাই দেন। আমাদের যে রেজিস্টার ড্রোন আছে একটা ড্রোন আর উড়বে না। এই যে এই পাশের এই ড্রোনটা কার, এই ড্রোনটা কার, এটাকে পাঠাই দেন, ড্রোন আর উড়ানোর দরকার নাই। ঠিক আছে, আবার রিজিউম করছি। অল্প কিছুক্ষণ সময় লাগবে, 2-3 মিনিট, এরপরেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুভ করতে পারবো। তো যেটা বলছিলাম যে ওই দুই ভাই সাইকেল বানাতেন, কিন্তু তারা চিন্তা করলেন যে সাইকেলেই কেন সীমাবদ্ধ থাকবো, প্লেন বানানো যাবে না, অথচ তখন বিশ্বে কোনো প্লেনই বানানো হয় নাই। তো ওনারা ওই গবেষণা চাইলেন, কিন্তু ওনাদের কেন মনে হলো যে প্লেন বানানো দরকার, এই বীজটা তারা যখন ছোট ছিলেন তার বাবা তাদেরকে একটা খেলনা হেলিকপ্টার কিনে দিয়েছিল, এবং ওই খেলনা হেলিকপ্টারটা আবার উঠতো, একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে দেওয়ার ফলে সেই হেলিকপ্টার উঠতো, এবং ওরা ওইটা নিয়ে অনেক উৎসুক ছিল, সেটা খুলে খুলে দেখতো যে কিভাবে এই হেলিকপ্টারটা উড়ে। তারপরে আরো বড় মডেল বানিয়েছিল, এবং বড় হয়ে যখন তারা সাইকেল বানানো শুরু করলো তখনও ওই যে স্বপ্ন তার যে আমরা কেন, মানুষ কি প্লেনে যেতে পারবে না, উড়োজাহাজ আকাশপথে কি মানুষ ট্রাভেল করতে পারবে না, সেই স্বপ্নটা তারা তখনও রেখে দিয়েছিল, সেই প্রশ্নটা তারা তখনও রেখে দিয়েছিল। এবং 1899 সালে ওই যে গবেষণাগুলো নিল, তারপরে তারা বানানো শুরু করেছে যে কিভাবে প্লেন বানানো যায়, কিন্তু বারবার ফেল করেছে। ওরা যে শহরে ছিল সেই শহরে এটা টেস্ট করা যায় না, আরেকটা শহরে গিয়ে টেস্ট করতে হতো। যে মেশিনগুলো তারা বানালো উড়োজাহাজ হিসেবে, বারবার পরীক্ষা করতো, মানুষ আসতো যে আজকে বোধহয় প্লেন উড়বে, কিন্তু প্লেন আর উড়ে না। তো 4 বছর তারা এটার পিছনে লেগে আছে, চেষ্টা করছে যে কিভাবে উড়ানো যায়, একটা একটা টেকনিক বদলাচ্ছে। ফাইনালি 1903 সালের ডিসেম্বরের 17 আবারও একদিন সবাইকে ডেকে আনছে যে আজকে বোধহয় প্লেন উড়বে, এবং মানুষ চিন্তা করছে যে প্রতিবারই তো এরকম বলে কিন্তু উড়ে না। কিন্তু ওই দিন দে ওয়ার সাকসেসফুল, 12 সেকেন্ডের জন্য প্লেনটা আকাশে উড়েছিল, এবং ওই দিন ওরা রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। মানুষের মধ্যে প্রথম উড়োজাহাজটা বা আকাশপথে আমাদের যাত্রা শুরু হয়। এখন যত প্লেন চলে সেই যাত্রাটা শুরু হয়েছিল এই দুই ভাইয়ের যে উৎসুক ছিল সেটার সাথে। আচ্ছা, আমি আর থার্ড গল্পে যাচ্ছি না, এই দুইটা গল্পেই শেষ করি। এই দুইটা গল্পের মধ্যে কমন সূত্র হচ্ছে প্রশ্ন করতে পারা, প্রশ্ন করতে জানা। আনফরচুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা প্রশ্ন করতে শিখি না, বারবার আমাদেরকে উত্তরই দিতে হয়। প্রশ্ন করতে পারা একটা খুব বড় স্কিল। আপনি যেই পেশায় যান, যদি প্রশ্ন করতে পারেন তখন আপনাকে আটকানো খুবই ডিফিকাল্ট। আমি ডাক্তার হিসেবে যখন রোগী দেখি, আমার বারবার প্রশ্ন করতে হয়, প্রশ্ন করে বুঝতে হয় আসলে তাই কি সমস্যা হচ্ছে, কি রোগ হচ্ছে।
যখন একজন আইনজীবী তার পেশায় দায়িত্ব পালন করেন, তখনও তার বারবার প্রশ্ন করে বুঝতে হয় যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কিভাবে কেসটা লড়লে তার মক্কেলের জন্য সুবিধা হবে। হ্যালো জি, আপনাদের যারা অংশগ্রহণ করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি এই বিঘ্ন তৈরি করেন, বাধা ক্রিয়েট করেন, তাহলে আমাদের স্পিকার কথা বলতে পারছে না। তারপরে কিন্তু আমাদের বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী, যদিও বৃষ্টি আমাদের আবহাওয়া খারাপ দেখাচ্ছে, আমরা চেষ্টা করব দ্রুত এই প্রোগ্রামটা সফলভাবে বাস্তবায়িত করার জন্য। সকলকে এই সহযোগিতা আমরা আপনাদের থেকে প্রত্যাশা রাখি। প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না, প্লিজ স্পিকারকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ড্রোন দিয়ে শুধু আপুকে দেখান, আমরা কোনো অডিয়েন্স দেখা দরকার নাই। রাইট, ওকে। শেষ 30 সেকেন্ড। আপনারা যেই পেশাতেই যাবেন, যদি প্রশ্ন করা শিখতে পারেন, তখন আপনাদেরকে থামানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেটা ডাক্তারি পেশা হোক, আইনজীবী পেশা হোক, বিজ্ঞানী পেশা হোক। বিশ্বের যত উদ্ভাবন, যত আবিষ্কার, যত কিছু আমাদের ভালোর জন্য হয়েছে, সবকিছু শুরু হয় একটা প্রশ্ন দিয়ে। আপনারা আজকে থেকে চিন্তা করবেন যে একটা পাওয়ারফুল প্রশ্ন কি করতে পারেন। হতে পারে যে দেবিদ্বারের আশেপাশে যে গ্রাম আছে, আপনার গ্রামের পাশের গ্রামের চেয়ে আপনার অবস্থান কেমন, আপনার গ্রামের অবস্থান কেমন, ভালো না খারাপ, কেন পিছিয়ে আছে, যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সাথে যদি অপরিবর্তিত থাকে, তাহলে কে লাভবান হয় আর কারা পিছিয়ে থাকে, তাহলে এই ব্যবস্থা কেন টিকে আছে। আগামী 24 ঘন্টা আপনারা একটা প্রশ্নের চিন্তা করবেন এবং আমি আশা করব যে এখন থেকে যদি আপনারা প্রশ্ন করতে পারেন এবং ভালো প্রশ্ন করতে পারেন, তাহলে আপনাদেরকে আটকানো খুবই ডিফিকাল্ট হবে। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে সায়েন্স প্রজেক্টের যারা ছিলেন একটু মঞ্চে চলে আসেন সবাই, সায়েন্স প্রজেক্টের যারা ছিলেন। আর আমাদের দেবিদ্বার থেকে যে মেয়েরা হচ্ছে বিভাগীয় কোয়ালিফাই করেছে ফুটবলে, আপনারা সবাই মঞ্চে চলে আসেন। আমাদের যারা পার্টিসিপেন্টস ছিলেন, সব পার্টিসিপেন্টস, কালকে হচ্ছে এক্সটেম্পোরারি স্পিচ, স্পেলিং, সব পার্টিসিপেন্টস আপনারা সবাই